আজ আদিলার বিয়ে। সকলে তার বিয়ের কারণে আনন্দে মেতে উঠেছে। বাড়িটা একটা রাজপ্রাসাদের মতো সুন্দর করে সাজিয়েছে। দেশের টপ বিজনেসম্যান আমজাদ খান তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। এমনিতে তাদের বাড়ি একটা রাজপ্রাসাদের চেয়ে কম না। 5 তলা বাসা, আর বাড়ির চতুর্দিকে লাল নীল বাতিগুলো আলো দিচ্ছে। কতই না অপূর্ব সেই দৃশ্য। অনেক মানুষ তা দেখতে আসছে। এদিকে আদিলার বান্ধবীরা অনেক সুন্দর করে তাকে সাজিয়েছে। আর অন্য পাশে বেলকুনিতে দাঁড়িয়ে থেকে একটি ছেলে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। আর তার অতীত নিয়ে ভাবতেছে। ছেলেটি আর কেউ না, এই গল্পের নায়ক আরিয়ান আহমেদ শুভ। এই ছেলে, এভাবে গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার কাজে যাও। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটি বলল। ছেলেটি দৌড়ে এসে লোকটির পা জড়িয়ে ধরে। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড়লোক মানুষ। আমাকে একটি কাজ দিবেন? আজ 2 দিন ধরে কিচ্ছু খাইনি। পাশের উঠো। অতঃপর ছেলেটি উঠে দাঁড়ায়। আসো, তোমাকে আগে কিছু খাওয়াই, তারপর কাজ দিব। চলো আমার সাথে। অতঃপর ছেলেটি লোকটির সাথে চলতে থাকে। কিছুক্ষণ পর লোকটি তাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তোমার যা ইচ্ছা খাও। তারপর ছেলেটি তার পছন্দের খাবার খায়। এখন বলো, তোমার নাম কি? আরিয়ান আহমেদ শুভ। তোমার বাসা কোথায়? তোমার বাবা মা কি করে? আমার বাসা কোথায় আমি জানি না। আমি এতদিন একটা এতিমখানায় থাকতাম। সেইখানেকার দাদু আমাকে বলেছে আমার বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তখন গ্রামের লোক ওইখানে রেখে গেছে। আমি এতদিন সেখানেই ছিলাম। আজ 2 দিন ধরে সেখান থেকে এসে পড়েছি। কেন আসছো? সেখানে আগে যে দাদু ছিল সে আমাকে অনেক আদর করত, কিন্তু দাদু মারা যাওয়ার পর আরেকটা আসছে। সে আমাকে অনেক কষ্ট দিত, মারতো। তাই সেগুলো সহ্য করতে না পেরে পালিয়ে আসছি। আচ্ছা চলো তাহলে আমার সাথে, আমার বাড়িতে তোমাকে কাজ দেবো। পরে লোকটি তাকে তার বাড়িতে নিয়ে যায়। অতঃপর শুভকে দেখা মাত্রই আদিলা বলে ওঠে, বাবা, এই টুকাই কে? কই থেকে নিয়ে আসলে? যাক, ভালোই করছো। আমার জুতা কালি করে দিতে পারবে, বাগানে পানি দিতে পারবে, মোট কথা কাজের লোক হয়ে থাকতে পারবে। লোকটি তথা আদিলার বাবা আমজাদ খান ধমক দিয়ে বলে, তোমার সবেমাত্র 8 বছর, এই বয়সে এত অহংকারী জেনে গেছো? জানি না বড় হলে কি হবে। আর শোনো, আজ থেকে একে তোমার ভাই বোন মনে করবে। ওয়াক্তু, এই টুকাই কি আমি ভাই? এই বলে আদিলা সেখান থেকে চলে যায়। তুমি কিছু মনে করো না, মায়ের সাথে থাকতে থাকতে এমন হয়ে গেছে। আজ থেকে তুমি এখানে থাকবে আমার ছেলের মতো হয়ে। তোমার কোনো কাজ নেই, তুমি শুধু লেখাপড়া করবে আর অনেক বড় হবে। আচ্ছা আঙ্কেল। তুমি কি লেখাপড়া করেছো? আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি। তাহলে কাল তোমাকে আদিলা স্কুলে ভর্তি করে দেবো, সেখানে লেখাপড়া করবে। আচ্ছা আঙ্কেল। এরপর থেকে শুভ আদিলাদের বাড়িতে থাকা শুরু করে। দিন যত যেতে থাকে তত আদিলা ও তার মা নানা প্রকার অত্যাচার করতে থাকে ছেলেটাকে। শুভ সেগুলোকে সব সহ্য করে তাদের মাঝে বড় হয়ে ওঠে। এর মাঝে যখন থেকে শুভ ভালোবাসা বুঝতে পারে তখন থেকে শুভ আদিলাকে ভালোবাসতে শুরু করে। আদিলা যতই তাকে কষ্ট দিত সেগুলো সে ভালোবাসা হিসেবেই নিত। আদিলা শুভর সাথে কেমন ব্যবহার করত পরে তুলে ধরা হবে। আজ তার বিয়ে, সেগুলো ভাবতেই তার চোখের কোণায় পানি চলে আসে। যে আজ থেকে আদিলাকে আর সে দেখতে পারবে না। কাউকে সে বলতেও পারবে না যে সে আদিলাকে ভালোবাসে। কীভাবেই বা বলবে যে আদিলাকে ভালোবাসে? কিছুই তো তার নেই। সে এক অসহায় গরিব ছেলে। এসব ভাবছে আর চোখের পানি ফেলছে। তখনই পেছন থেকে কে যেন তার ঘাড়ে হাত দেয়। শুভ তখন পেছনে তাকিয়ে চমকে ওঠে। শুভ ঘাড় ঘুরিয়ে আমজাদ খানকে দেখে চমকে ওঠে। তখন আমজাদ খান বলল, এ কি শুভ, তোমার চোখে পানি? আর তুমি বেলকনিতে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? সকলে কত সুন্দর আনন্দ করছে আর তুমি এখানে দাঁড়িয়ে থেকে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? জানা থাকা সত্ত্বেও আঙ্কেল, আব্বু আমার কথা খুব মনে পড়তেছে, তাই চোখ দিয়ে পানি ঝরছে। তোমাকে 10-15 বছর ধরে দেখে আসছি, তুমি যে মিথ্যা কথা ঠিকভাবে বলতে পারো না। এত বছরে কোনোদিন দেখিনি তোমার আব্বু আম্মুর জন্য কান্না করতে। আজ তুমি বলতেছো তাদের কথা মনে পড়ছে। তুমি আজ কেন কান্না করছো আমি জানি শুভ। তুমি আদিলার জন্য কান্না করছো। তুমি যে আদিলাকে ভালোবাসো, ভাবতেছো যাকে ভালোবাসি সে চলে যাবে আজ অন্যের ঘরে বউ হয়ে। তুমি কি করে সেটি সহ্য করবে? তুমি না পারতেছো আমাকে বলতে, না পারতেছো আদিলাকে বলতে। তুমি আজ সেগুলো ভেবেই চোখের জল ফেলতেছো। আমি আগে থেকে জানতাম তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাকে নিয়ে সুখে সংসার করতে চাও। সেজন্য তুমি আদিলার পাশে পাশে সবসময় ঘুরঘুর করতে, তাকে বোঝানোর জন্য যে তুমি তাকে ভালোবাসো। কিন্তু সে কিছুতেই বুঝতো না, আরও উল্টো তোমাকে কষ্ট দিত। তোমাকে আদিলার নানা রকমভাবে কষ্ট দিলেও সেটি তুমি ভালোবাসা হিসেবেই নিতে, তার উপর কোনো সময় রাগ করতে না। যেদিন থেকে আদিলার বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে তোমার প্রতি লক্ষ্য করছি তুমি সারাদিন মন খারাপ করে বসে থাকো। তুমি বড্ড বোকা। তোমার সাথে আমি বন্ধুর মতো ব্যবহার করি। তুমি যদি একটি বার মুখ ফুটে আমাকে বলতে আমি আদিলাকে ভালোবাসি, তাকে আমার হাতে তুলে দেন, বিশ্বাস করো আমি একটু রাগ করতাম না। আমি আদিলাকে হাসি মুখে তোমার হাতে তুলে দিতাম। কিন্তু তুমি কখনো আমাকে বা তাকে মুখ ফুটে বলতে পারোনি, তাই আমি আদিলার বিয়ে ঠিক করে ফেলেছি অন্য জায়গায়। তখন শুভ আদিলার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আঙ্কেল, তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েন না। আমি তাকে ছাড়া বাঁচবো না। তাকে বড্ড বেশি ভালোবাসি আঙ্কেল। তাকে না পেলে আমি মরে যাব।
তুমি এই কথা বলতে গিয়ে দেরি করে ফেলেছো। আমার এখন কিছু করার নাই, তাদেরকে কথা দিয়ে ফেলেছি। আর তুমি জানো আজ তাদের বিয়ে। আর শোনো, এই পাঞ্জাবিটা পরে নাও, আদিলার শ্বশুর বাড়ি তোমাকে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। এই বলে আমজাদ খান চলে যায়। আদিলার বাবার কথা শুনে শুভ পাথরের মতো হয়ে সেখানে দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে। যাকে ভালোবাসি, যাকে নিয়ে সারা জীবন সুখে সংসার করব বলে স্বপ্ন দেখতাম, আজ তার আত্মীয় হয়ে তার শ্বশুর বাড়ি যেতে হবে। না না, তা কখনোই হতে পারে না। আমি তা কখনোই পারবো না। আমি পারবো না আদিলার শ্বশুর বাড়ি যেতে, যার জন্য আমার এই জীবন, সে যদি আমার না হয় তাহলে এই জীবন রেখে আমার কি লাভ? কি করব আমি বেঁচে থেকে? তাকে ছেড়ে চলে যাব না ফেরার দেশে, আর কখনো বলবো না তাকে ভালোবাসি। শুভ এই বলে সেখান থেকে ঘরে চলে আসে। এদিকে সবাই আনন্দ করছে, আর ওইদিকে শুভ তার রুমে গিয়ে ঝুলন্ত ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে গলায় দিবে আত্মহত্যা করার জন্য। ঠিক সেই সময় তার কানে একটা আওয়াজ ভেসে আসে। এত তাড়াতাড়ি তুমি পরাজয় বরণ করে নিলে তোমার ভালোবাসার কাছে? শুভ, পরিস্থিতির কাছে মোকাবেলা করতে শিখো, নয়তো চোরের মতো এভাবে আত্মহত্যা করে জীবনটা শেষ করে দিতে হবে। এখন অনেক সময় আছে, যার জন্য জীবন দিতে চাচ্ছ তাকে তুমি আপন করে নিতে পারো। কথাগুলো শুনে এদিক সেদিক তাকাই, কে বলছে তাকে খোঁজার জন্য, কিন্তু কাউকে দেখতে পাই না। সে হঠাৎ দরজার কাছে কিছু যেন একটা দেখতে পাই, তাই শুভ দরজা খুলে যাকে দেখে, তাকে দেখে শুভর গলা শুকিয়ে যায়। শুভ দরজা খুলেই সামনে আদিলার বাবাকে দেখতে পায়। শুভ ভয়ে ভয়ে বলে, আঙ্কেল, আপনি কখন আসলেন? তুমি ভয় পাচ্ছ কেন? আর এইমাত্র আসলাম, তোমাকে তাড়াতাড়ি নিচে যেতে বলেছিলাম, তুমি যাওনি, তাই তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসলাম। যাক, বাঁচা গেল। আঙ্কেল মনে হয় দেখতে পারে নাই। তাহলে কথাগুলো কে বলল? এসব মনে মনে ভাবছে। কি চিন্তা করছো? দেখো, যা চলে যাবে বা গেছে তা নিয়ে ভেবে সময় নষ্ট করো না। নিচে আসো তাড়াতাড়ি, বর মনে হয় চলে আসবে। তুমি ভিতরে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। অতঃপর শুভ ভিতরে গিয়ে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে আসে। অতঃপর তারা দুজন নিচে যায়। তখনই আদিলার বাবা মোবাইলে একটা ফোন আসে, বর নাকি আসবে না, আদিলাকে সে বিয়ে করবে না। এই কথা শুনে বিয়েবাড়ির আনন্দ যেন কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়। আদিলার বাবা কি করবে কিছুই মাথায় আসতেছে না। তার কত বড় বড় বিজনেস পার্টনার আসছে তার মেয়ের বিয়েতে। এখন যদি তার বিয়ে না হয় তাহলে সে আর তাদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারবে না। কি করবে সে? কোনোভাবেই না পেয়ে পেরেশানির ভাব নিয়ে আদিলার কাছে চলে যেতে যেতে ভাবতে থাকে যে শুভ তার মেয়েকে বিয়ে করতে রাজি হবে। কিন্তু আদিলাকে রাজি হবে তাকে বিয়ে করতে? আদিলা তো তাকে দেখতেই পারে না। এখন যদি আদিলা ঘুরে বসে কি করবে? কিছুই তার মাথায় আসতেছে না। অতঃপর আমজাদ তার মেয়ের কাছে রুমে যায়। মারে, তুই আজ পারিস আমার সম্মানটুকু রাখতে। যদি আজ তোর বিয়ে না হয় তাহলে আমি মাথা তুলে কারো সামনে দাঁড়াতে পারবো না। আদিলা নিশ্চুপ হয়ে বসে আছে, কি বলবে সেও ভাবতে পারে না। আমি চাচ্ছি মা, তোকে আজ এই মুহূর্তে শুভর সাথে বিয়ে দিব। কি বলছো বাবা? যাকে দেখতেই পারি না তাকে নিয়ে কিভাবে সারা জীবন সংসার করব? বাবা, আমি তাকে বিয়ে করতে পারবো না। তুমি অন্য কোনো ছেলে দেখি তারপর বলিও। শুভ তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক সুখে রাখবে। কি বললে? ওই ছোট লোকটা আমাকে ভালোবাসে? মা, তোকে সে অনেক আগে থেকে ভালোবাসে। আচ্ছা বাবা, মামুন কেন আমাকে বিয়ে করবে না সেটা কিছু কি বলেছে? না। আদিলা তার বাবার না শব্দ শুনে মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই এই ছোট লোকটা মামুনকে ভুলভাল কিছু বুঝিয়েছে, তার জন্য সে আমাকে বিয়ে করতে চাইছে না। যাক, ভালোই হয়েছে। কিন্তু এর মাঝে আব্বু কেন এই ছোট লোকটাকে টানছে? যদি তোর সাথে আব্বু আমাকে বিয়ে দেয় তাহলে তোকে বোঝাবো তুই কোথায় হার দিচ্ছিস, সেটি তুই হারে হারে টের পাবি। তোকে বোঝাবো এই আদিলা কি জিনিস। তুই আমাকে ভালোবাসার সাহসী বা কই পাস সেটি আমি দেখব। কি হলো মা? আদিলার বাবার কথা শুনে তার ধ্যান ভাঙে। বাবা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। তুমি যে শর্ত দিবা আমি রাজি আছি, তবুও তুমি আমার সম্মানটুকু রাখো। বলো, তোমার কি শর্ত? আমি তাকে বিয়ে করলে এখানে থাকবো না, তার সাথে বাসর এখানে করব না। আমি আমার ফ্ল্যাটে চলে যাব, সেখানে আমরা একসাথে দুজন থাকবো। যদি তুমি এতে রাজি থাকো তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো। আদিলার মনে শয়তানির চিন্তা আমজাদ খান কিছুই বুঝতে পারে না। যদি সে বুঝতে পারতো তাহলে কখনোই সে তার শর্তে রাজি হতো না। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো। আমি নিচে গেলাম। অতঃপর সে নিচে এসে শুভকে নিয়ে একটা জায়গা চলে আসে আর বলে, শুভ, অনেক কষ্ট করে আদিলাকে রাজি করেছি তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আর এতগুলি নাটক করার কারণ হলো তোমার সাথে আদিলাকে বিয়ে দেওয়া। মানে আপনার কথা কিছুই বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি, কোনো বাবা চায় না যে তার মেয়ের সংসার ভেঙে যাক। ঠিক তেমনি আমিও চাইনি যে আমার মেয়ের সংসার ভেঙে যাক। আমি জানি আমার মেয়েটা অনেক অহংকারী এবং রাগী, সে কারোর সাথে মিলিয়ে মিশে সংসার করতে পারবে না। এতে হতে পারে তার সংসার ভেঙে যাবে, তা আমি চাই না। আর তুমি এগুলো জানা সত্ত্বেও তাকে তুমি ভালোবাসতো। তুমি পারবে তাকে মিলিয়ে নিয়ে চলতে, তার করা অন্যায় তাকে ক্ষমা করিয়ে দিয়ে তাকে ভালোবাসতে। তাই আমি মামুনকে দিয়ে এরকম একটা নাটক করি।
তাকে দিয়ে বিয়ে ঠিক করে বিয়ের দিন আসতে না করা, শুধু তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য, যাতে আদিলা আমার সম্মানে চিন্তা করে তোমাকে বিয়ে করে। এমনি তোমাকে বিয়ে করতে বললে সে কোশ্চিন কালেও রাজি হতো না, তাই এমন করতে হয়েছে। পারবে না শুভ আমার অহংকারী মেয়েটাকে 10-5টা সাধারণ মেয়ের মতো বানাতে? তুমি তার অপরাধগুলি ক্ষমা করবে, তার সাথে সুখে সংসার করবে। পারবো। অতঃপর আমজাদ খান তাদেরকে যথাসময়ে কাজে দিয়ে বিয়ে পড়িয়ে দেয়। আদিলা তার শর্ত অনুযায়ী শুভকে নিয়ে তার ফ্ল্যাটে চলে যায়। আর তখনই আদিলা শুভর কলার ধরে। শুভ রুমে ঢুকতে আদিলা কলার ধরে। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে ভালোবাসার? আমার জিনিসকে বেঁচে আছিস, এখন আবার বিয়ে নামক ফাঁদে ফেলে সব কিছু তোর করে নিতে চাস? কুত্তার বাচ্চা, সেই আশা তোর কখনো পূরণ হবে না। তোকে তো কয়টা দিনের মধ্যেই ডিভোর্স দিব, আর সেই কয়দিন তোর এমন অবস্থা করব আমি, যাতে জীবনে কখনো আমার দিকে চোখ তুলে তাকাতে না পারিস। তোকে আজ বোঝাবো এই আদিলা কি জিনিস, কাকে জীবনসঙ্গী বানাতে চাচ্ছিস, তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার, বল। বিশ্বাস করো, আমি তোমার ধন সম্পদ কিছুই চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবেসে বাঁচতে চাই, তোমার মনে হিংসা দূর করে সেগুলো ভালোবাসায় পরিণত করতে চাই। তোর সাহস কি করে হলো আমাকে তুমি করে বলে, আমাকে ভালোবাসি সেটা বলে? আর কি বললি আমি অহংকার করি? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই বলে দরজার আড়াল থেকে একটা লাঠি নিয়ে শুভকে মারতে শুরু করে। শুভকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। কিছুক্ষণ পর আদিলা আবার বলতে শুরু করে, বল, কি জন্য তুই আমার বিয়ে ভাঙছিস? মামুনকে কি ভুলভাল বলেছিস তার জন্য সে আমাকে বিয়ে করতে না করলো? বল, কি বলেছিস? না বলে তোকে আজ একেবারে মেরেই ফেলবো। বিশ্বাস করেন, আমি মামুনকে কিছু বলিই নাই। সে কি জন্য মানা করেছে আমি জানি না। চুপ ছোট লোকের বাচ্চা, তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। বড় লোকদের পেছন পেছন করিস, তাদেরকে এটা সেটা বুঝিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিস। তোকে যদি আগে 2-1 চট থাপ্পড় না দিয়ে যদি আজকের মতো লাঠি পিটা করতাম, তাহলে হয়তো কখনো এমন সাহস হতো না তোর। আর শোন, তোকে নিয়ে তো আমি কখনো সংসার করতে পারবো না। তোকে দেখলেই আমার শরীরের রক্ত টকবক করে। এই মাসে তোর জীবনের 12টা আমি বাঁচিয়ে দেব। বাবাকে বলছি তারা যাতে 1 মাস আমাদের খোঁজ খবর না নেই। আমি বাবার থেকে সময় নিয়েছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য। তুই জানতি আমি তোকে দেখতে পারি না, তাহলে কেন আমাকে বিয়ে করলি? এই শাস্তি আমি তোকে দেবই। যা এখন ঘর থেকে বের হ। আজ এতটুকুই, আগামীকাল আবার ধরবো। এই বলে আদিলা গিয়ে খাটের উপর শুয়ে পড়ে। শুভ আদিলার ব্যবহার দেখে যেন বাক শক্তি হারিয়ে ফেলছে। কোনো কথাই সে বলতে পারছে না। আদিলার কথা শুনে কষ্ট করে উঠতে যাবে, কিন্তু সে সারা শরীর ব্যথার কারণে উঠতে পারছে না। তবুও কষ্ট করে উঠে সোফার দিকে যেতে থাকে। তখনই আদিলা বলে, এই ছোট লোক, কই যাস? সোফাতে তোর মতো খ্যাতের বসার যোগ্যতা হয়নি। তুই ওখানে বসলে ওইটা ময়লা হয়ে যাবে। যা বারান্দায় যা। অতঃপর শুভ ঘর থেকে বের হতে যাবে। তখনই, ওই ছোট লোক শোন, সকালে ঘুম থেকে উঠে যদি আমার কফি না পাই তাহলে বুঝবি কিন্তু। আর এগুলোর শাস্তি যে তোকে দিয়েছি, সেগুলো যদি কোনো ক্রমে আব্বু জানতে পারে তাহলে তোকে বালিশের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলবো। শুভ কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে বেলকনিতে আস্তে আস্তে এক জায়গায় শুয়ে পড়ে, কিন্তু সারা শরীর ব্যথার কারণে ঘুম আসে না। এদিক সেদিক করতে করতে রাতের শেষ সময় ঘুমিয়ে যায়। এদিকে সকালে আদিলা ঘুম থেকে উঠে তার কফি না পেয়ে সে প্রচণ্ড রেগে যায়। অতঃপর বিছানা থেকে উঠে বেলকনিতে এসে দেখতে পায় শুভ ঘুমিয়ে আছে। তখন আদিলা রাগে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, আমার কফি না দিয়ে এখানে আরাম করে ঘুমাচ্ছিস? দাঁড়া, তোর এমন অবস্থা আজ আমি করবো। এই বলে সে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর ফুটন্ত পানি নিয়ে এসে শুভর শরীরের উপরে ফেলে দেয়। এতে শুভ একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। এবার দেখলি তো আমার শাস্তি। যা ওঠ, কফি বানিয়ে নিয়ে আয়। কিন্তু শুভ আর ওঠে না, বারবার গালি দিয়ে ডাকতে থাকে। তবু শুভর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তখন আদিলা ভয় পেয়ে যায়। বেশি করে ফেললাম না তো আবার? ছোট লোকটার কি হলো, কথা বলছে না কেন? অতঃপর আদিলা তাদের পারিবারিক ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলে। ডাক্তার এসে শুভকে দেখা মাত্রই, এ কি, এর অবস্থা এরকম কি করে হলো? সমস্ত শরীর তো ঠোসা পড়ে গেছে। পরে আর কিছু না বলে ট্রিটমেন্ট শুরু করে। কিছুক্ষণ পর ডাক্তার তার শরীরে ওষুধ লাগিয়ে দিয়ে আদিলাকে আবার জিজ্ঞেস করে, এর অবস্থা কি করে হলো? আমি তাকে গরম পানি নিয়ে আসতে বলছিলাম, আর সে পানি নিয়ে আসার সময় পা পিছলে পড়ে যায়, আর তাতে সমস্ত পানি তার শরীরে পড়ে এমন হয়ে যায়। আদিলা, আমি কিন্তু ডাক্তার, তাই বলতে পারি কোনটা অনিচ্ছা সত্ত্বে পরে এমন হয় আর কোনটা টর্চার করার কারণে এমন হয়। যদি তার পা পিছলে পড়ার কারণে তার শরীরে গরম পানি পড়ে এমন হয়, তাহলে তার শরীরে এত মায়ের দাগ কোথা থেকে আসলো? আদিলা, তুমি জিদের বশে অনেক বড় একটা ভুল করতেছো। আমি জানি তুমি তাকে ছোট থেকেই দেখতে পারো না, সে গরিব, তোমার বাবা তাকে রাস্তা থেকে তুলে আনছে বলে।
এখন সে তো তোমার স্বামী, তাই এমন করা তোমার একদমই ঠিক হয়নি। যদি তার উপর কোনো জিদ থেকে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে নতুন করে শুরু করো, এতেই তোমার জন্য মঙ্গল। আদিলা, ছেলেটা অনেক ভালো, তোমাকে সে অনেক সুখে রাখবে। যদি তুমি এরকম তাকে আরও টর্চার করো তাহলে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই সে দুনিয়া ত্যাগ করবে। আদিলা, একটা কথা মনে রাখবে, সে গরিব হলেও মানুষ। মারলে ব্যথা তোমারও লাগে, তারও লাগে। জিদের বসে এমন কিছু করো না যে সারা জীবন আফসোস করতে হয়, সারা জীবন তার জন্য কাঁদতে হয়। আঙ্কেল, আপনাকে এত জ্ঞান দিতে হবে না। আপনাকে যেটার জন্য নিয়ে আসছি সেটা করে চলে যান। আর খবরদার, এগুলো যেন আমার আব্বু না জানতে পারে, তাহলে কিন্তু আপনার অবস্থাও খারাপ হবে। তা করতে পারো, কারণ তোমাদের টাকা আছে। কিন্তু একটা কথা মনে রাখবে, টাকায় সব কিছু করতে পারে না। তুমি এখন অবুঝ, বুঝতে পারছো না। একদিন আমার কথা মনে পড়বে, সেদিন হয়তো তোমার কাছে কাদা ছাড়া কোনো রাস্তা থাকবে না। তুমি সেদিন হাজার চেষ্টা করলেও ফেরাতে পারবে না। এখনো সময় আছে। আদিলা, তাকে মেনে নিয়ে সুখের সংসার করো। আঙ্কেল, আপনি আমাকে হাসালেন। এই ছোট লোকের জন্য আমি আফসোস করব? তা হয়তো এই জীবনে না। আর কি বলেন, তাকে মেনে নিয়ে সুখে সংসার করব? তাকে আমি দেখতেই পারি না, তার সাথে আবার সংসার। তাকে তো আমি স্বামী হিসাবে মানি না, তাকে জাস্ট আমার পাচাটার গোলাম ভাবি। তাকে মারবো, আদর করব, সেটা আমার ইচ্ছা। তোমার যা ইচ্ছা করতে পারো। মনে রেখো, একদিন এই ডাক্তারের কথা তোমার মনে পড়বে যে আমি আজ বললাম। আজ আমার কথায় যেমন তুমি হেসে উড়িয়ে দিলে, সেদিন আমি তোমার মতো তোমার অবস্থা দেখে সেদিন হেসে উড়িয়ে দেব। আচ্ছা, আমি চললাম। যে ওষুধগুলো লিখে দিছি সেগুলো নিয়মিত তাকে খাওয়াই দিও। আর যদি বেশি ভেজাল মনে করো তাহলে বাজার থেকে বিষ কিনে এনে খাওয়াই দিও, তাহলে হয়তো চিরজীবনের জন্য ভেজাল মুক্ত হয়ে যাবে। এই বলে ডাক্তার চলে যায়। অতঃপর আদিলা ওই ঔষধগুলি আনার জন্য, যেগুলো ডাক্তার লিখে দিয়েছে, তার চিন্তা হলো তাকে তাড়াতাড়ি সুস্থ করে আবার কষ্ট দিতে। অসুস্থ হয়ে তার কষ্ট দিতে মন চায় না। অতঃপর আদিলা ওষুধগুলি নিয়ে এসে শুভকে এমনভাবে সেবা যত্ন করতে থাকে যেন সে সব কিছু ভুলে থেকে মেনে নিয়েছে। তার এরকম করার কারণ হলো দুটি: তাকে তাড়াতাড়ি সুস্থ করে আবার কষ্ট দেওয়া। সে শুভকে এটাই দেখাতে চেয়েছে যে সে অহংকারী হলেও তার ভিতরে মন নামক একটা জিনিস আছে, যেখানে আছে কারোর জন্য পরিপূর্ণ ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা শুভর জন্য নয়। এইভাবে 1 মাস কেটে যায়। এর মধ্যে শুভ মোটামুটি সুস্থ হয়ে যায়। হঠাৎই একদিন আদিলার মোবাইল আসে। মোবাইলের দিকে তাকিয়ে দেখে তার বান্ধবী মায়া ফোন দিছে। বল মায়া, কেমন আছিস? ভালো আছি। তুই? আমিও ভালো আছি। ভালো তো থাকবেই। এত সুন্দর একটা জামাই পাইছো, সারাদিন তাকে নিয়ে পড়ে থাকো। আমাদের কথা তো আর মনে হয় না। এইসব বকবক না করে কি জন্য ফোন দিয়েছিস সেটা বল। বলছি, ব্যস্ত হচ্ছিস কেন? ফোনের টাকা আমার কাটছে, তোর না। আমি রাখলাম, তুই বকবক করতে থাক। এই শোন আদিলা, বল। আজকে এই নাইট ক্লাবে আসতে পারবি? কেন? আজ মাদার টেরেসা আসবে ডান্স করতে, অনেক মজা হবে। আচ্ছা, তাহলে যাব যখন মাদার তেরেসা আসবে। আপনারা আবার এটা নিয়ে ট্রল করেন না তেরেসা আসবে বলে। তাহলে সন্ধ্যায় রেডি থাকিস। আদিলা পরে ফোন কেটে দেয়। সন্ধ্যার সময় আদিলা রেডি হয়ে যেতে লাগে। তখন আদিলা বলে, এই ছোট লোক, শোন, তোকে এতদিন সবসময় আমার চোখে চোখে রাখছি, তোর আদর যত্ন করছি, তোকে সুস্থ করে তুলে আবার কষ্ট দেওয়ার জন্য। তোকে যে কষ্ট দিয়েছি সেটা যেন বাবা মা জানতে না পারে। এখন আমি বাইরে যাচ্ছি, এই সুযোগে যদি তাদেরকে কিছু বলিস তাহলে কিন্তু তোর জান থাকবে না, একদম মেরে ফেলবো। আমাকে এইভাবে সবসময় এইভাবে কষ্ট দেওয়ার থেকে বিষ দিয়ে একেবারে মেরে ফেলতেই তো পারেন। চুপ থাক, তোকে আমি তিলে তিলে মারবো। একেবারে মেরে ফেললে তো আমার জ্বালা মিটবে না। তোর সাথে পরে কথা বলবো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে চলে যায়। অতবার আদিলা সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করে আর প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে। এদিকে শুভ একটা চেয়ারে বসে কিসের জানি পেপারে সাইন করছে। এমন সময় পিছন থেকে কে যেন তার গলা ধাক্কা দিয়ে জড়িয়ে ধরে বলে, এই জানো কি করছো? শুভ পিছন থেকে ঘুরতে ভূত দেখার মতো চমকে ওঠে, কারণ বেটি ছিল আদিলা। শুভ তার দিকে তাকিয়ে থেকে ভাবতেছে, ভূতের মুখে রাম নাম, যে তাকে 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না, সে আজ তাকে জানু বলে গলা ধরছে। আই জানু, এভাবে তাকে কি দেখো? তুমি কি আমাকে কখনো দেখোনি? আচ্ছা দাঁড়াও। এ বলে আদিলা শুভর কোলে এসে বসে। তার ঠোঁটের কাছাকাছি ঠোঁট নিয়ে গিয়ে, এখন আমাকে তুমি মন ভরে দেখো আর আমাকে তুমি আদর করো। আজ না তোমার আদর পেতে মনটা ব্যাকুল হয়ে আছে। প্লিজ জানু, তুমি আমাকে একটু আদর করো। তুমি অনেক খারাপ, আমাকে একটু আদর করো না। এই, আপনার মাথা ঠিক আছে? মনে তো হচ্ছে আপনি নেশা করে আসছেন। আপনার নেশা ধরেছে, তাই এমন আবল তাবল কথা বলতেছেন। আমার সত্যি নেশা পেয়েছে তোমার আদর পাওয়ার জন্য। প্লিজ শুভ, আদর করো আমাকে। দেখেন, আপনার মাথা ঠিক নাই। এখান থেকে যান, বিছানায় গিয়ে শুয়ে পড়েন। তুমি আমাকে আদর করো, তুমি না আমার স্বামী, আজ তোমাকেই নিয়ে শুভ।
এ বলে শুভর ঠোঁটের সাথে আদিলা ঠোঁট লাগিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। শুভর কাছে এটা ভালো লাগলেও তার মন চাচ্ছে না। শুভ ভালো করে জানে এখন আদিলা হুঁশের মধ্যে নেই। আদিলার হুঁশ ফিরলে এর পরিণাম ভালো হবে না। তাই শুভ তাকে কোলে করে নিয়ে বিছানায় দিয়ে আসতে যাবে, তখনই আদিলা আরও শক্ত করে জড়িয়ে ধরে শুভর গলা জড়িয়ে ধরে। শুভর ছাড়ানোর চেষ্টা করেও আদিলার কাছে পেরে ওঠে না, তাই বাধ্য হয়ে শুভ তার সাথে শুয়ে পড়ে। যদিও সে বুঝতে পারে সকালে আদিলা তাকে কিছু একটা করবে, পরে তাদের মাঝে কি হয়েছে আমি জানি না, আপনারা তাদেরকে জিজ্ঞেস করে। পরের দিন সকালে যখন আদিলার ঘুম ভাঙে তখন দেখতে পায় সে শুভকে জড়িয়ে ধরে শুয়ে আছে এবং তাদের উভয়ের মাঝে কোনো বিন্দু পরিমাণ কাপড় নেই। তা দেখে আদিলা জোরে চিৎকার করে ওঠে। এতে শুভর ঘুম ভেঙে যায়। শুভ নিজেও ভাবতে পারে না এগুলো কিভাবে হলো, তাই তাড়াতাড়ি করে কাপড় পরে নেয়। সরি, আমি জেনে বুঝে কিছু করি নাই। কুত্তার বাচ্চা, আমাকে নষ্ট করে বলছিস সরি? তোকে তো আমি আজ মেরেই ফেলবো। কোন সাহসে তুই আমার সাথে এমন করলি বল? এই বলে আদিলা উঠে গিয়ে লাঠি নিয়ে এসে শুভকে অনবরত মারতে থাকে। শুভ চিৎকার করে বলতে থাকে, আমি জেনে বুঝে কিছু করি নাই, আমাকে মাফ করে দিন। কে শোনে কার কথা? আদিলা যেন আজ পাগল হয়ে গেছে। শুভর কোনো চিৎকার তার কানে যাচ্ছে না, অনবরত মারতে থাকে। একসময় আদিলা শুভর মাথায় আঘাত করে। এতে শুভ জোরে একটা চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। ঠিক সেই সময় আদিলার বাবা মা তার রুমে যায়। তখন আদিলার বাবা শুভর অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলে, এই ছিল তোর মনে শয়তানি বুদ্ধি? আমি যদি আগে জানতাম তুই তার সাথে এমন করবি, তাকে কষ্ট দেওয়ার জন্য আমাদের থেকে পৃথক থাকবি, তাহলে কখনো তোর মতো বজ্জাত মেয়ের কাছে শুভকে পাঠাতাম না। জানি না এতদিন তুই তার সাথে কেমন আচরণ করেছিস। আজ যদি সকালে তোর এখানে না আসতাম তাহলে হয়তো তোর পরিচয়টা জানতে পারতাম না। তোকে আজ আমার মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে। সি আদিলা, সি। তখন আমজাদ সাহেব আদিলার মাকে বলে, আসলে তোমার জন্য মেয়েটা এত জঘন্য হয়েছে। আরো আদর দিয়ে মাথায় তুলে নাচো। ছেলেটা তোর কি ক্ষতি করেছে যার জন্য তার এই অবস্থা করেছিস? একদিন বুঝে আসবে তোর কাকে কষ্ট দিয়েছিস, তুই কাকে হারিয়েছিস। তুই সেদিন চিৎকার করে কান্না করে চোখের জল শুকিয়ে ফেলবি, তবুও তুই তাকে ফিরে পাবি না। তুমি এই ছোট লোকটার জন্য আমাকে গালি দিচ্ছ? আমি কখনো তোর গায়ে হাত তুলে নাই, আজ তুললাম। এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। এই বলে আদিলার বাবা শুভকে নিয়ে হাসপাতালে চলে আসে। এইদিকে আদিলার মা, তুমি এতটা খারাপ হয়ে গেছো আমার জানা ছিল না। কি অপরাধ করেছিল সে তোমার সাথে, যার জন্য তার অবস্থা এমন করেছো? সে আমার সাথে কেন ফিজিক্যাল রিলেশন করলো? দেখো মা, সে তোমার স্বামী, আর তোমার উপর তার এটা হক। শুভ যতই গরিব হোক বা কালো, ল্যাংড়া লুলা হোক, সে তোমার স্বামী। একটা কথা মনে রেখো, একটা মেয়ের জন্য তার স্বামী সব। তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো মা। শেষমেশ তুমিও বললে আমি খারাপ। তুমি বলো, যাকে দেখতে পারি না, যাকে স্বামী হিসেবে মানি না, সে আমার সতীত্ব নষ্ট করেছে, তাকে কি করে মেনে নেই বলো? তুমি কখনো ভালো হবে না। তোমার যা মন চাই তুমি করো, কোনোদিন শুভর জন্য আমাদের কাছে কিছু বলো না। এই বলে আদিলার মাও চলে যায়। আর আদিলা মনে মনে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তুই ভালো হয়ে আগে, তোরে আমি দেখে নিব। আজ তোর জন্য বাবা আমার গায়ে হাত তুললো, মা আমাকে ভুল বুঝলো। এদিকে আদিলার বাবা শুভকে নিয়ে হাসপাতালে আসে। ডাক্তাররা তাকে ইমার্জেন্সিতে নিয়ে চিকিৎসা করতে থাকে। দীর্ঘ সময় পরে ডাক্তার বের হয়ে আসলে, ডাক্তার, রোগীর কেমন অবস্থা? অবস্থা বড়ই নাজুক। মাথার আঘাতটা বেশ জোরে লেগেছে। বলা যাচ্ছে না তার জ্ঞান ফিরবে কিনা, হতে পারে সে কোমায় চলে যাবে। দীর্ঘ 15 দিন পরে যখন শুভর জ্ঞান ফিরে তখন তার পাশে আদিলার বাবা আর বাকে দেখতে পায়। বাবা, তোর জ্ঞান ফিরেছে, এখন কেমন লাগছে? ভালো। বাবা, আমাকে তুই মাফ করে দিস। আজ আমার জন্যই তোর এই অবস্থা। আমি বুঝতে পারিনি আমার মেয়েটা এত খারাপ, এত জঘন্য। আমি তাকে তোর হাতে তুলে দিয়ে অনেক ভুল করেছি। সে তোর মতো ছেলেকে তার লাইফ পার্টনার হিসেবে পাওয়ার যোগ্য না। কোনো বাবা চায় না তার মেয়ের সংসার ভেঙে যাক, ঠিক আমিও চাইতাম না। কিন্তু এখন তোর এই অবস্থা দেখে আমি আর চাই না তোদের সংসার টিকে থাকুক। তোকে আবার সে কষ্ট দেয়। আমি বাবা হয়ে তোদের ডিভোর্স করিয়ে তোকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো। তবুও তুই আমাকে মাফ করে দে। আঙ্কেল, আপনি এগুলা কি বলতেছেন? পাগল হয়েছেন নাকি? আপনি আমার বাবার মতো, আর বাবা সন্তানের কাছে ক্ষমা চাওয়ায় এটা শুভ ভয় পায় না। আঙ্কেল, আর আপনি কোনো ভুল করেননি, তাহলে কেন আমার কাছে মাফ চাইতেছেন? আমি তাকে ভালোবেসেছিলাম আর ভালোবেসেই যাব। আমার কপালটাই খারাপ, যাকে ভালোবাসলাম, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম, সে আমাকে দেখতেই পারে না। জানি না কেন আমার উপর তার এত জিদ। আজ হয়তো বুঝতে পারতেছে না আমাকে কষ্ট দিচ্ছে, একদিন ঠিকই বুঝে আসবে। তার সেই দিনটা অপেক্ষায় আছি। যদি সে আমাকে আরও মারতে চায়, কষ্ট দিতে চায়, দিবে। আমি তার পিছনে আঠার মতো লেগেই থাকবো। একদিন তো সে আমার ভালোবাসা বুঝবে। আর আঙ্কেল, এমন কথা আর কখনো মুখে আনবেন না। জন্ম মৃত্যু একবারই হয়, তেমনই বিয়েটাও আমি তাদের মধ্যেই ধরি।
আদিলা যত পারুক আমাকে কষ্ট দিক, একদিন তো আমাকে ভালোবাসবে। আমি সেই অপেক্ষায় থাকবো আঙ্কেল। আপনার কাছে হাত জোর করে বলছি, আমাদের সংসার আপনি ভাঙবেন না, যদিও সে আমারে আরো কষ্ট দেয়। আদিলার বাবা শুভর কথা শোনার সাথে সাথে শুভকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে, তুই অনেক ভালো ছেলে রে, আমার মেয়েটা কেন বুঝছে না সে কাকে হারাতে চলছে। তখনই একটা ডাক্তার রুমে আসে। আপনারা এখন বাইরে যান, রোগীর চেক আপ করবো। ডাক্তারের কথা শুনে তারা বের হয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার শুভকে চেক আপ করে বের হলে, ডাক্তার সাহেব, তাকে কি আমরা বাসায় নিয়ে যেতে পারি? আজ পারবেন না, আগামীকাল নিয়ে যাবেন, এই বলে ডাক্তার চলে যায়। পরের দিন আদিলার বাবা শুভকে বাসায় নিয়ে আসে। এদিকে আদিলার শুভর কথা একটি বারেও মনে পড়েনি। সে চলছে তার মতো বিন্দাস লাইফে। 15 দিন পর শুভ মোটামুটি সুস্থ হয়ে ওঠে। এদিকে আদিলা তার ফ্ল্যাটে একা থাকতে থাকতে তার ভালো লাগছে না, তাই সে তার বাবার বাসায় চলে আসে। অথবা সে নিজের রুমে গিয়ে শুভকে তার রুমে শুয়ে থাকতে দেখতে পায়। এতে আদিলা রেগে যায়। উত্তর বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার রুমে আমার বিছানায় শুয়ে থাকার? তোকেই আজ আমি মেরেই ফেলবো। আমার বিছানায় অনুমতি ছাড়া তুই কেন শুয়েছিস? আর আর তোর মতো ছোট লোকের এরকম বেডে শুয়ে থাকা মানায় না। তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস। তোর জন্য বাবা আমার গায়ে হাত তুলেছে। যে বাবা কখনো আমাকে ধমক দিয়ে কথা বলেনি। আমার মা আমাকে ভুল বুঝেছে, আমার সাথে কথা বলে না। তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে সে লাঠি খুঁজতে লাগে। অতঃপর লাঠি নিয়ে মারতে যাবে, তখনই সে মাথা ঘুরে পাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। অতঃপর শুভ তাকে ধরে হাসপাতালে নিয়ে যায় আর তার বাবা মাও যায়। অতঃপর ডাক্তার আদিলাকে চেক আপ করে বের হয়ে আসে। কি হয়েছে ডাক্তার আমার মেয়েটার? মিষ্টিমুখ করান, আপনি নানা হতে চলেছেন। কি? ডাক্তারের কথা শুনে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়, এই হিসেবে যে আদিলা তার সন্তানের দিকে তাকিয়ে হলেও শুভকে মেনে নিবে। অতঃপর আদিলার বাবা, তোমরা থাকো, আমি মিষ্টি নিয়ে আসি। আমিও যাব তোমার সাথে। আচ্ছা চলো। অথবা শুভকে রেখে তারা মিষ্টি আনতে চলে যায়। এদিকে শুভ গিয়ে আদিলার পাশে বসে জ্ঞান ফেরার অপেক্ষায় বসে থাকে। কিছুক্ষণ পর আদিলার জ্ঞান ফিরলে, এই ছোট লোকের বাচ্চা, আমি এখানে কেন? আমি তো রুমে ছিলাম। আমাকে এখানে কে নিয়ে আসলো? আর আমার বাবা মা কোথায়? আপনার বাবা মা মিষ্টি আনতে গেছে মানুষদেরকে খাওয়াবে বলে। কি কি জন্য? আপনি মা হতে চলেছেন, তাই সবাইকে মিষ্টি খাবে। কি বললি? আমি মা হতে চলেছি? তার মানে সেদিনের জন্য তোর বাচ্চা আমার পেটে? আমি তোর মতো নির্লজ্জ বেহায়ার এই বাচ্চা আমার পেটে লালন পালন করতে পারবো না। আমি এখনই নষ্ট করে দিব। এই বলে আদিলা বেড থেকে উঠে বের হতে লাগে। তখনই শুভ আদিলার পা জড়িয়ে ধরে, আপনার দোহাই লাগে, এই নিষ্পাপ বাচ্চাটার কোনো দোষ নাই, তাকে নষ্ট করিয়েন না। তার জীবনের বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি করব, তবুও তাকে নষ্ট করবেন না। আচ্ছা, যদি তুই আমার দুইটা শর্ত মানতে পারিস তাহলে তোর এই সন্তান পেটে রাখবো, না হলে আমি তাকে নষ্ট করে দিব। বলেন আপনার শর্ত। 1, তোর সন্তান দুনিয়াতে আসার আগে পর্যন্ত তুই আমার চাকর হয়ে থাকবি। আমি তোকে যা করতে বলবো তাই করবি, এবং আমার বাবা মাকে তুই বোঝাবি যে আমি তোকে কষ্ট দিলে তারা যেন কিছু না বলে। তোকে কষ্ট দিলে যদি আমার বাবা মা কিছু বলে তাহলে আমি তোর এই সন্তান নষ্ট করে দিব। 2, তোর সন্তান এই দুনিয়াতে আসলেই তাকে নিয়ে তুই আমার জীবন থেকে চিরজীবনের জন্য চলে যাবি, ডিভোর্স পেপারে সাইন করে। যদি তুই এই 2 শর্তে রাজি থাকিস তাহলে আমি তোর এই সন্তান আমার পেটে লালিত পালিত করব। শুভ কিছুক্ষণ ভাবার পর, আমি আপনার দুটি শর্তে রাজি, তবে আপনি কথা দেন যে আপনি এমন কোনো কাজ করবেন না যে আমার সন্তানের ক্ষতি হয়। আচ্ছা, কথা দিলাম, তোর সন্তানের কোনো ক্ষতি হবে না। এখন আমার পাচার আসুন, তুই যেভাবে পারিস আমার বাবা মাকে রাজি করিয়ে তুই আমার ফ্ল্যাটে চলে আসবি। কিন্তু ভালো করে খেয়াল রাখিস তারা যেন আমাকে আবার ভুল না বোঝে। যদি ভুল বোঝে তাহলে কিন্তু তোর খবর আছে। তুই এই বাড়িতে থাকলে তোকে আমি কিছুই করতে পারবো না। না পারবো তোকে গোলাম বানাতে, না পারবো তোকে কষ্ট দিতে। কি হলো, পারবি তো? আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য সবই পারবো। গুড, এখন তুই সামনে থেকে সর। আচ্ছা, একটা কথা বলবেন? বল দেখি। আপনি আমার সাথে এমন করেন কেন? জানি না, তোকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে, আর তোকে একটু আমার সহ্য হয় না। এগুলো ভুলে কি আমাকে একটু ভালোবাসা যায় না? কি এমন অপরাধ আমি করেছি যার জন্য আমার সাথে এমন করেন? আমি গরিব বলেই আমার দোষ। আমি কি কারো ভালোবাসা পেতে পারি না? তুই হাসালি আমাকে, তোকে দেখতেই পারি না আবার ভালোবাসবো। আর হ্যাঁ, তুই ভালোবাসা পেতে পারিস, তোর মতো কোনো ছোট লোকের, আমার না। ম্যাডাম, টাকায় কি সব? টাকায় কি সুখ দিতে পারে? পারে, টাকায় সব কিছু দিতে পারে। তুই এখন আমার সামনে থেকে সর, না হলে খারাপ কিছু হয়ে যাবে। শুভ আর কোনো কথা না বলে মন খারাপ করে ক্যাবিন থেকে চলে আসে। কিছুক্ষণ পর আদিলার বাবা মা অনেকগুলো মিষ্টি নিয়ে এসে মানুষের মাঝে বিতরণ করে। অতঃপর তারা আদিলাকে নিয়ে বাসায় চলে আসে। যা, ছোট লোক আমার বাবা মাকে বুঝিয়ে আয় যে আমরা এখানে থাকবো না।
ম্যাডাম, এখন যদি এগুলা বলি তারা কিছুতেই আপনাকে আমার সাথে ছাড়বে না। আপনি অত্যন্ত কিছুদিন এখানে আমার সাথে ভালো ব্যবহার করেন, যেন তারা মনে করে আপনি আমাকে মেনে নিছেন। আপনি যদি কিছুদিন আমার সাথে ভালো ব্যবহার করেন তাহলে পরবর্তীতে আঙ্কেলকে বললেই আমাকে ছেড়ে দিবে। তার মানে তুই আমার আবার একই বিচারে থাকতে চাইতেছিস, আবার সুযোগ খুঁজতেছিস? যা, তোর বলতেও হবে না, আমি তোর এই বাচ্চা রাখবো না। বিশ্বাস করেন, আমি এমন কিছুই করতে চাচ্ছি না, শুধু আপনি একটু দিনে তাদের সামনে আমার সাথে ভালো ব্যবহার করেন, আর রাতে কখনো আপনার কাছে আসবো না। আমি দরজার থেকে এসে বিছানা ফেলে শুয়ে থাকবো। এর বিনিময়ে আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিবেন আমি মাথা পেতে নিব। আচ্ছা, তাহলে আমি তোর শাস্তি দ্বিগুণ দিব। 7 দিন পর এই 7 দিনে আদিলা শুভর কথা মতোই তার সাথে ভালো ব্যবহার করেছে। এতে আদিলার বাবা মাও অনেক খুশি, কারণ তারা দেখতে পাচ্ছে তাদের মেয়ে এখন শুভকে মেনে নিয়েছে, তার সাথে ভালো মতো সংসার করছে। একদিন শুভ ও আদিলা তার বাবা মায়ের রুমে যায়। কিছু বলবা তোমরা? তোমার জামাই এখানে থাকতে চাইতেছে না, সে নাকি আমার ওই ফ্ল্যাটে থাকবে। কতবার বোঝালাম, বুঝতেছে না। তুমি যখন তাকে মেনে নিয়েছো, এখন আমার তাকে তোমার হাতে ছেড়ে দিতেও সমস্যা নাই। আর শুভ যখন চাইতেছে নিয়ে যাও তাহলে। আর একটা কথা মাথায় রেখো, তুমি কিন্তু এখন মা হতে চলেছো, তাই একটু নিজের যত্ন নিও। আর আমরাও তোমাদের প্রায় দেখে আসবো। আর শুভ, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, সে এতদিন তোমাকে কষ্ট দিয়েছে, সেগুলো ভুলে তাকে আপন করে নিও। শুভ মনে মনে কাকে দেখে রাখবো? আমি যে সবসময় আমাকে অপমান করে মায়ের উপর রাখে, কাকে আপন করে নিব যে আমাকে দেখতেই পারে না? কি হলো, কি ভাবছো শুভ? কিছু না আঙ্কেল। তো যাও তাহলে। অতঃপর তারা সেখানে থেকে চলে আসে আদিলাদের ফ্ল্যাটে। তখনই আদিলা, যা ছোট লোক, তোর সাথে এতদিন অভিনয় করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম, এখন একটু বিন্দাস ঘুরতে পারবো। এ বলে শুভকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই শোন, আজ থেকে তোকে আর মারবো না, কারণ তোর পুঁটি মাছের জীবন, একটু মারলেই হাসপাতালে নিতে হয়। তোকে এখন থেকে জ্বালিয়ে মারবো, তোর জীবন আমি নরকে পরিণত করব। যা, এখন বাড়িটা পরিপূর্ণ পরিষ্কার করে আমার জন্য খানা আনবি। যদি কিছু কম হয় তাহলে বুঝবি এই 7 দিন তোর সাথে নাটক করার শাস্তিটা কেমন হয়। আদিলার কথা মতো শুভ কাজে লেগে যায়। কাজ করতে করতে প্রায় রাত হয়ে যায়। তখন ঘরের কাজ ফেলে রান্নাঘরে রান্না করার কাজ শুরু করতে যায়। কিন্তু কি দিয়ে কি করবে, ভাত আর ডিম ভাজি ছাড়া কিছু সে করতে জানে না, কারণ কোনোদিন সে রান্না করেনি। অথবা এগুলো রাতে আদিলার সামনে এনে দিয়ে আদিলা সেগুলোকে দেখে রেখে যায়। এই কুত্তার বাচ্চা, তুই জানিস না আমি এগুলো খাই না? আর এটা কি ভাজি করছিস? পুরে কালো করে ফেলেছিস। যা, ভালো কিছু রান্না করে নিয়ে আসবি। এ বলে ভাতের প্লেট শুভর মুখের উপর ছুঁড়ে মারে। এতে শুভর অনেকখানি কপাল কেটে যায়। কি রে, এভাবে দাঁড়িয়ে থাকলি যে? যা তাড়াতাড়ি, ক্ষুধার কারণে পেটে ইঁদুর লাপাচ্ছে, নাহলে তোকে এখন খুন করে ফেলবো। এভাবেই আদিলা শুভকে প্রত্যেক দিন একটা না একটা করে কাজে ভুল ধরে কষ্ট দিতে থাকে। অবশেষে ডেলিভারির দিন যত কাছে আসতে থাকে তত আদিলা দুর্বল হতে থাকে। একদিন আদিলার প্রচন্ড জ্বর আসে। শুভ আদিলার মাথায় জলপট্টি দিতে যায়। তখনই আদিলা, তুই আমাকে স্পর্শ করবি না, আমি জ্বরের কারণে মরবো না। প্লিজ আদিলা, তুমি এখন অসুস্থ। আজকের দিনের জন্য আমার উপরে সমস্ত রাগ অভিমান ভুলে যাও। তুমি সুস্থ হও আগে, তারপর যা কিছু করতে পারো আমি মাথা পেতে নিব। এখন একটু তোমার সেবা করতে দাও। আর তুমি কথা দিয়েছিলে তুমি এমন কোনো কাজ করবে না যাতে তোমার পেটে আমার সন্তানের ক্ষতি হয়। এখন যদি তুমি এইভাবে থাকো তাহলে আমার সন্তানের ক্ষতি হবে, এটা কিন্তু কথা ছিল না। আদিলা চুপ করে থাকে। তখন শুভ আদিলার মাথায় জলপট্টি দিতে থাকে। এভাবে 2 দিন কেটে যায়। একদিন রাতে জ্বরটা একটু হালকা হলে শুভ বলে, তুমি এভাবে শুয়ে থাকো, আমি তোমার জন্য কিছু নরম খাবার রান্না করে আনছি। একটা কথা বলতে ভুলে গেছি, এতদিনে শুভ অনেক খাবার রান্না করা শিখে গেছে। কিছুক্ষণ পর শুভ আদিলার খাবার নিয়ে এসে আদিলাকে নিজ হাতে খাওয়াতে দিতে থাকে। কিন্তু শুভ তাকে এক সাইড থেকে দেওয়ার কারণে আদিলা ভালো করে খেতেও পারে না। তাই শুভ আদিলার মাথা নিজ রানের উপর নিয়ে তাকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হলে শুভ তাকে জ্বরের ওষুধ খাওয়াই দেয়। আদিলা ওষুধ খেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। এদিকে শুভ আদিলার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, কি সুন্দর এই মায়াবী চেহারা, দেখতে একদম নিষ্পাপ মনে হচ্ছে। কেন যে সে এমন করে? আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? শুধু মনের ভিতরে অহংকার নিয়ে বড় হয়েছে। এসব ভাবতে ভাবতে শুভ ঘুমিয়ে যায়। পরের দিন শুভ ঘুম থেকে উঠে আদিলাকে কোলে নিয়ে ওয়াশরুমে যেতে লাগে। তখন, আমাকে কোলে নিতে হবে না, আমি একাই যেতে পারবো। এখন আমার জ্বর নেই, শুধু একটু মাথা ব্যথা করছে, তাও হয়তো ঠিক হয়ে যাবে। আপনি কি ভাবছেন আমি এগুলা করছি আপনাকে ইমপ্রেস করার জন্য? তাহলে হয়তো ভুল ভাবছেন। আমি এগুলা করছি যাতে আপনার পেটে আমার সন্তানের কোনো কষ্ট না হয়। শুভর এই কথাটা কেন জানি আদিলার একটু খারাপ লাগে। তার খেদমত করছে তাকে ভালোবেসে না তার সন্তানকে ভালোবেসে। অতঃপর আদিলা কোল থেকে নেমেই নিজে আস্তে আস্তে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে আসলে
এদিকে আসেন, আপনার মাথায় একটু ম্যাসাজ করে দিই, এতে কিছুটা আরাম অনুভব করবেন। লাগবে না তোর ম্যাসেজ, যা তুই এখান থেকে, আমার সেবা করতে হবে না। রাগ করলেন আমার উপর? তোর উপর রাগ করবো কোন দুঃখে? তুই আমার কে? ও তাও ঠিক। আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর শুভ খাবার নিয়ে এসে আদিলাকে দেয়। আদিলা হালকা কিছু খেয়ে ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মাথা ব্যথার কারণে ঘুমাতে পারছে না, শুধু এপাশ ওপাশ করছে। তা দেখে শুভ বিছানায় উঠে আদিলার মাথা নিজের রানের উপর রাখে, মাথায় হাত বুলাতে থাকে। এতে আদিলা কিছুই বলে না, সে হয়তো এমনি চাচ্ছিল যেন কেউ তার মাথাটা একটু টিপে দেয়। অতঃপর আদিলা কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে নেয়। তখন হঠাৎ কলিং বেল বেজে ওঠে। কি দরজা খোলা আছে, ভিতরে আসেন। লোকটি ভিতরে আসলে শুভ চমকে ওঠে। আঙ্কেল, আপনারা এত সকাল সকাল? তোমরা তোমাদের কথা ভুলেই গেছো, তাই আমরা তোমাদের দেখতে এবং নিতে আসলাম। জানো, তোমাদের এই অবস্থা দেখে আমার খুব আনন্দ হচ্ছে যে আমার মেয়েটা তোমাকে মেনে নিয়েছে। আমি চাই তোমরা সারা জীবন এভাবে থাকো। তাদের কথার কারণে আদিলা জেগে যায়। অতবার সে শুভর কোল থেকে ওঠার চেষ্টা করে, তখন শুভ তার মাথা তুলে দেয়। মা কেমন আছিস? তুই শুভকে পেয়ে তো আমাদের ভুলে গেছিস। আদিলা চুপ। কি হলো মা, কথা বলবি না? রাগ করে আছিস আমাদের উপর? না মানে আঙ্কেল, আদিলা অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, তাই হয়তো কথা বলতেছে না। কতদিন পরে? এই তো 3 দিন। সে অসুস্থ, আমাদের একটু জানানোর প্রয়োজন মনে করোনি? এই সামান্য বিষয়ে আপনাদের চিন্তিত ফেলতে চাইনি, তাই বলিনি। এখন তার জ্বর নেই, একটু মাথা ব্যথা আছে। আচ্ছা, তাহলে তাকে ঘুমাতে দাও, পরে কথা বলবো। আর আজ বিকেলে তোমাদের এখান থেকে নিয়ে যাব। এই বলে তারা অন্য রুমে চলে যায়। বিকেলে তাদের নিয়ে যেতে চাইলে শুভ না করে দেয়, সে যাবে না, তার নাকি এখানে কিছু কাজ আছে। তাই আদিলার বাবা মা তাকে আর জোর করে নাই, তারা আদিলাকে নিয়ে চলে যায়। 2 দিন পর আদিলার মনে শূন্যতা অনুভব করে, কি যেন তার কাছে নেই, কি যেন তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কি সেটা, কাকে সে খুঁজতেছে, এসব ভাবতে থাকে। আমি কি তাহলে শুভকে ভালোবেসে ফেলেছি? তাকে কি আমি খুঁজতেছি? তার শূন্যতায় কি আমায় চিন্তায় ফেলছে? কেন এমন মনে হচ্ছে আমার? আমি কি তাকে হারিয়ে ফেলবো? না না, আমি পাগলটাকে হারাতে পারবো না। এসব চিন্তা করতে করতে আদিলা ঘুমিয়ে যায়। যখন আদিলার ঘুম ভাঙে তখন জানালা দিয়ে শুভকে নিচে দেখতে পায় আদিলা। তা দেখে রাজ্য জয় করার মতো মুখে হাসি ফুটে ওঠে তার। আদিলা আগ বাড়িয়ে শুভর সাথে কথা বলতে যেতে লাগে, কিন্তু কিছু পথ যাওয়ার পরে সে আবার ফিরে আসে। সে এভাবে তার ভালোবাসা প্রকাশ করতে চায় না, সে তার ভালোবাসাটা শুভকে সারপ্রাইজ হিসেবে দিতে চায়। শুভ, আর কিছুদিন তুমি আমার কষ্ট সহ্য করো, তারপর আর কখনো তোমাকে কষ্ট দিব না। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, সবসময় তোমার সাথে ভালোবাসার খুনসুটিময় দুষ্টুমি করব। এভাবে দেখতে দেখতে হঠাৎ একদিন আদিলার প্রসব ব্যথা শুরু হয়। তখন আদিলার মা বলে, শুভ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, আদিলাকে হসপিটালে নিতে হবে। শুভ বারবার ফোন দেয়, কিন্তু বারবারই বিজি বলে। কি করবে ভেবে পাচ্ছে না, কারণ বিপদের সময় কারো মাথায় কাজ করে না। তেমনি শুভর ক্ষেত্রেও তাই। হঠাৎ মনে হয় তাদের নিজেরই তো গাড়ি আছে। শুভ দৌড়ে গিয়ে গাড়ি বের করে আদিলাকে নিয়ে আসতে, তখনই তার কানে বাচ্চার কান্নার আওয়াজ আসে। শুভ সাথে সাথে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। অথবা শুভ আদিলার রুমে যায় তার সন্তানকে দেখতে। বাবা শুভ, এই যে নাও তোমার ছেলে। শুভ তার ছেলেকে দেখা মাত্রই অনেক খুশি হয়, কারণ ছেলেটি হুবহু তার মতো হয়েছে। অতঃপর শুভ কিছুক্ষণ কোলে নিয়ে থাকার পর শেষবারের মতো আদিলার কাছে দেয়। রাতে আদিলা তার ছেলেকে বুকে নিয়ে মনে মনে বলতেছে, শুভ, তোমাকে আর কষ্ট দিব না। আমি আগামীকাল বড় একটা অনুষ্ঠান করে আমার ভালোবাসা প্রকাশ করব। তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে সারা জীবনের জন্য আপন করে নিব। আমার মায়ায় তোমাকে সারা জীবনের জন্য বেঁধে রাখবো। এসব ভাবতে ভাবতেই আদিলা ঘুমিয়ে যায়। সকালে আদিলার ঘুম ভাঙলে পাশে তার ছেলেকে না দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আদিলা চিৎকারের কারণে তার বাবা মা তার রুমে যায়। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? আমার ছেলে কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? দেখ, হয়তো শুভর কাছে তুই থাক, আমরা দেখছি বাড়ি খুঁজে শুভ কোথায় আছে। এদিকে শুভ তাদের বাড়ি থেকে বের হয়ে তার গন্তব্যের দিকে চলতে থাকে, যেখানে যাওয়ার জন্য সে সেদিনই করেছিল, যেদিন আদিলার বাবা আদিলাকে নিয়ে তাদের বাড়িতে আসে। কিছুক্ষণ পর তারা নিরাশ হয়ে ফিরে আসে। পাইনি তো তাকে, কোথাও হয়তো গেছে, ফোন দিয়ে দেখ দেখি। মা, শুভর নাম্বার তো আমার কাছে নেই। কি, তার নাম্বার তোর কাছে নেই? মানে এতদিন তাহলে তুই তাকে মেনে নিস নাই, আমাদের দেখানোর জন্য মেনে নেওয়ার অভিনয় করতি? বাহ আদিলা, তোর অভিনয়ের প্রশংসা করতে হয়। তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা হচ্ছে। আজ তুই এতটা খারাপ হয়ে গেছিস। ভাবছিলাম শুভর মায়ায় পড়ে তুই তার মতোই সাধারণ একটা মেয়ে হয়ে গেছিস।
কিন্তু আমার ধারণা ভুল। এখন তুই খুঁজে দেখ সে কই গেছে, আমাদের আর বলবি না শুভর কথা। এই বলে আদিলার মা বাবা চলে যেতে লাগলে তখন আদিলা দৌড়ে গিয়ে তার মায়ের পা ধরে বলে, মা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তাকে আমি আগে দেখতে পেতাম না, কিন্তু এখন না দেখে থাকতে পারি না। আমি সত্যি শুভকে অনেক ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তোমরা তাকে আমার কাছে এনে দাও, তাকে একটা ফোন দাও, সে কই আছে, দাও মা, দাও। আদিলার মা আদিলার কাকুতি মিনতি দেখে ফোন দেয় শুভর নাম্বারে। তখন ফোনটা আদিলার টেবিলের ওপরেই বেঁচে ওঠে। আদিলা সেখানে গিয়ে ফোনটা হাতে নিতেই নিচে দেখতে পায় একটা চিঠি পড়ে আছে। আদিলা সেটি খুলে পড়তে থাকে। আগেই আপনার কাছে ক্ষমা চাই, এতদিন আপনাকে অনেক কষ্ট দিছি। আপনার এই চাকরটাকে অন্তর থেকে ক্ষমা করে দিবেন। আমি আপনার মনে আমার জন্য একটু ভালোবাসা তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি, বিনিময়ে শুধু আপনার থেকে মায়ের গালি আর অবহেলাই পেয়েছি, তাছাড়া অন্য কিছুই পাইনি। আমি কি আপনার কাছে বেশি কিছু চেয়েছিলাম? চাইছিলাম শুধু একটু ভালোবাসা। ভাবছিলাম আমাদের ভালোবাসার ছোট্ট একটা ফসল হবে, তাকে নিয়েই আমরা সারা দিন খুনসুটি ঝগড়া করব। রাতে রাগ অভিমান হলে রাতে দুজন দুজনের দোষ গুণ বলে রাগ ভেঙে আবার বুকে টেনে নেব, কিন্তু আমার আশাগুলি আশায় রয়ে গেল। বিনিময়ে পেলাম শুধু অবহেলা আর অবহেলা। সেদিন যখন ডাক্তার বলল আপনি মা হতে চলেছেন, সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম আপনি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে মেনে নেবেন, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে সন্তানরা নষ্ট করার হুমকি দিলেন। পরে যখন আপনি চাকর আর চলে যাওয়ার শর্ত দিয়েছিলেন, সেটিও আমি মেনে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম চাকর হলে আমি সবসময় আপনার কাছেই থাকতে পারবো, আপনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারবো। কিন্তু আমি হাজার চেষ্টা করেও ব্যর্থ। হয়তো আমার ভালোবাসায় কমতি ছিল, আমি পারলাম না আপনার মনে আমার জন্য বিন্দু পরিমাণ জায়গা করে নিতে। তাই আমি আপনার শর্ত অনুযায়ী আমার ছেলেকে নিয়ে চলে গেলাম আপনার জীবন থেকে। আর হ্যাঁ, শর্তের মধ্যে ডিভোর্সের কথাও ছিল, তা নিয়ে চিন্তা করতে হবে না। আপনার ডায়েরির নিচে ডিভোর্স পেপার রাখা আছে, আমি সাইন করে দিচ্ছি, আপনিও সাইন করে দিন। পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই ম্যাডাম, আমার মতো অন্য কাউকে এত কষ্ট দিয়েন না। ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্টটা বড্ড যন্ত্রণাদায়ক হয়, সহ্য করা যায় না। আমি কষ্ট করে সহ্য করেছি, শুধু এই আশায় যে একদিন হয়তো সব কিছু ভুলে গিয়ে আমাকে আপন করে নেবেন, বলবেন শুভ তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া বাঁচবো না। আমার এই আশাটাও পূরণ হয়নি, তার বিনিময়ে পেলাম শুধু আপনার অবহেলা, যা দিন দিন আমাকে কুড়ে কুড়ে খেত, আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিত। আপনি তা হয়তো বুঝবেন না, কারণ আপনি কখনো কাউকে ভালোবাসেন নাই, কারো থেকে অবহেলাও পান নাই, শুধু মনে অহংকারটাই নিয়ে চলেছেন, মনে কারোর জন্য ভালোবাসাও রাখেন নাই। আজ থেকে এই ছোট লোকটা আর আপনার রাগের কারণ হবে না, আর কখনো তাকে দেখতে হবে না। চলে গেলাম অনেক দূরে, ভেবেছিলাম ছেলেকে রেখে আসবো, কিন্তু পারলাম না। যেখানে বাবার প্রতি এত অবহেলা, না জানি ছেলের প্রতি কেমন হবে। তাই সন্তানের সুখের দিকে তাকিয়ে আমি তাকে নিয়ে আসলাম আমার বেঁচে থাকার উপায় হিসেবে। আপনার কাছে একটাই আশা, আপনি বড়লোক কোনো ছেলে দেখে বিয়ে করে সুখে সংসার করবেন, আমার মতো ছোট লোক যেন না হয়, তাকে যেন আপনার হিংসার আগুনে জ্বলতে না হয়। আমার কথার দ্বারা যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে এই ছোট লোকটাকে ক্ষমা করে দিন, এতে ছোট লোক। আদিলা চিঠি পড়ে চিৎকার করে কান্না করতে থাকে। শুভ, তুমি কোথায় চলে গেলে? ফিরে আসো তুমি, তোমাকে আর কখনো কষ্ট দিব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না শুভ। তোমাকে না পেলে মরে যাব আমি। তোমাকে না দেখলে আমার এক একটা মিনিট এক এক দিনের মতো মনে হয়। প্লিজ শুভ, তুমি ফিরে আসো, আমাকে একটা সুযোগ দাও। এতক্ষণে আদিলা থেকে চিঠিটা তার মা নিয়েও পড়ে ফেলেছে। ছি আদিলা, ছি, তুই শেষ পর্যন্ত নিজের স্বামীকে চাকর বানাইছিস। আল্লাহ তোকে কখনো ক্ষমা করবে না। কি অপরাধ করেছিল সে? তোকে তার জীবন থেকে বেশি ভালোবাসাটা নাকি তার সন্তান তোর গর্ভে আসা? যখন এতটাই অপরাধ করেছে সে, তাহলে আজ তুই কেন কান্না করছিস? তোর তো আজ খুশি থাকার কথা। যে চাকরটা তোর চোখের কাটা হয়েছিল, যাকে দেখতেই পারতি না, সেই আপদটা চলে গেছে। এখন ঘরে বসে আনন্দে পার্টি কর, কান্না করিস কেন? তোকে অনেক বুঝিয়েছিলাম, তুই যা করছিস ভুল করছিস, ভালো হয়ে যেতে বলেছিলাম। সেই সময় একদিন আসবে, তোর কান্না করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। সেদিন আমার কথা মানিস নাই, আর আজ দেখ সেই সময়টা এসে গেছে। এখন বসে বসে কান্না কর, আমি চললাম। আর শোন, শুভর ব্যাপারে আমার কাছে আর কিছুই বলতে আসবি না। এই বলে আদিলার মা বাবা চলে যায়। অতঃপর আদিলা চিৎকার করে কিছুক্ষণ কান্না করার পর তার মায়ের রুমে যায়। মাগো,
আমি যে ভুল করেছি তা হয়তো তোমরা আমাকে ক্ষমা করতে পারবে না, তাই তো আমাকে এই কথাগুলো বললে। ভুল তো মানুষই করে, তাই না মা? আর আমিও মানুষ, আমারও তো ভুল হতেই পারে। তুমি আমার মা হয়ে যখন আমাকে একটা সুযোগ দিলে না, আমাকে ক্ষমা করলে না, তাহলে এতদিন যাকে কষ্ট দিচ্ছি সে কিভাবে আমাকে সুযোগ দিবে? আমি অনেক খারাপ মা, অনেক বড় অন্যায় করে ফেলেছি। তোমাদের এই পাপী মেয়েটার মুখ দেখতে হবে না, পারলে তোমার এই খারাপ মেয়েটাকে মাফ করে দিও। মা গো, আজ আমার খুব ঘুম পাচ্ছে, শেষবারের মতো তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে দিবে মা? বলো না দিবে? এই পাপী মেয়েটা আর কখনো এমন আবদার করবে না, দিবে মা? তোমার খারাপ মেয়েটার শেষ ইচ্ছাটা পূরণ করবে? বলো মা, বলো। আদিলার কথাগুলো তার মায়ের কাছে ভালো লাগছে না। তুই কি করছিস? কেন এমন কথা বলছিস? বল, কোথায় যাবি তুই? ততক্ষণে আদিলা ঠাস করে মাটিতে পড়ে যায়। অতঃপর তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। তা দেখে আদিলার মা চিৎকার দিয়ে ওঠে। অতঃপর তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাকে ইমার্জেন্সিতে নিয়ে চিকিৎসা করতে থাকে। বেশ কিছু সময় পরে ডাক্তার বের হয়ে আসলে, ডাক্তার, আমার মেয়েটার কেমন অবস্থা? এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনারা ঠিক সময় নিয়ে আসছিলেন দেখে রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে। আর একটু দেরি করলে কি হতো বলা যেত না। ডাক্তার, আমরা কি এখন দেখা করতে পারবো? রোগীর জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন, আর হ্যাঁ, অল্প সময়ের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আদিলার জ্ঞান ফিরে আসলেই সে শুভ বলে চিৎকার করতে থাকে। আমার কাছে শুভকে এনে দাও, তাকে ছাড়া আমি বাঁচবো না। কেন তোমরা আমাকে বাঁচালে? আদিলার চিৎকার নার্সরা থামাতে পারছে না। তখন একটি নার্স আদিলার বাবার কাছে খবর দেয়, আদিলার অবস্থার কথা জানায়। অতঃপর আদিলার বাবা সেখানে যেতেই, কেন এমন পাগলামি করছিস বুঝমান মেয়ে হয়ে? মারে, একটা কথা মনে রাখ, যে হারিয়ে যায় তাকে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু যে চলে যায় তাকে খুঁজে পাওয়াটা এতটা সহজ নয়, প্রায় অসম্ভব। এমন পাগলামি আর করো না। আমরা দেশের আনাচে কানাচে লোক লাগিয়ে দিয়েছি, যেখানে শুভকে দেখতে পারবে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে। তুই আর কখনো এমন পাগলামি করবি না। তুই স্যার আমাদের কি আছে বল? তোর সুখের দিকে তাকিয়ে আমরা কখনো সন্তান নেইনি। আজ তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তো আমরা কাকে নিয়ে বাঁচবো? অতঃপর তাকে যখন ডাক্তার রিলিজ দেয় তখন তাকে নিয়ে আসতে যাবে। তখনই হাসপাতাল থেকে আসতেই দেখতে পাই সেই ডাক্তার যাকে আদিলা একবার শুভর চিকিৎসা করার জন্য তার বাসায় নিয়ে গিয়েছিল। তখন সেই ডাক্তার বলল, আদিলা, মনে আছে আমার কথা? কি বলেছিলাম তোমাকে? একদিন সময় আসবে যেদিন তোমার কাছে কান্না করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আজ সময়টা ঠিকই এসেছে। সেদিন তুমি আমার কথা হেসে উড়িয়ে দিয়েছিলে, আমার কথা বিশ্বাস করো নাই। সেদিন আমিও বলেছিলাম তোমার অবস্থা দেখে আমিও হাসবো, একদিন মন খুলে হাসবো। দেখো, সেই সময়টা ঠিকই এসেছে। কিন্তু আমি হাসবো না। আমি যদি আজ তোমার অবস্থা দেখে হাসি, তাহলে তোমার আর আমার মাঝে পার্থক্য কি হলো? একটা কথা কি জানো আদিলা, মেয়েরা যত অহংকারী বা দেমাগ দেখায় না কেন, যদি কোনো ছেলে তার পিছনে লেগে থাকে, চাই সে গরিব হোক বা বড়লোক, মেয়েটি একদিন না একদিন তার প্রেমে পড়বেই। আর শুভ তো তোমার স্বামী ছিল, তাই আগেই জানতাম তুমি একদিন না একদিন তার প্রেমে পড়তেই। তাই তোমাকে আগে সাবধান করেছি। কিন্তু তুমি আমার কথা উপহাস করেছিলে, টাকার গরম দেখিয়ে বলেছিলে টাকাই সব সুখ দিতে পারে, তার মতো ছোট লোক ছেলেকে দরকার নেই। আজ শুধু তোমার কাছে একটাই প্রশ্ন, টাকা তোমাকে কতটা সুখ দিতে পেরেছে? এত টাকার অহংকার দেখে কি লাভ? আজ যার জন্য মরতে বসেছ তাকে তোমার টাকা তোমার কাছে নিয়ে আসতে পারছে না, কি লাভ বলো এত অহংকার করে? আঙ্কেল, আমাকে মাফ করে দেন, আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ আঙ্কেল, আমি ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আমি সেদিন তোমার কথা কিছু মনে করি নাই, কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলছো, না জানি শুভ এখন কোথায়। যদি তাকে কোথাও দেখতে পান তাহলে আমাদের একটু জানাবেন প্লিজ। আচ্ছা মা, জানাবনি। তারপর আদিলার বাবা মা তাকে নিয়ে বাড়িতে চলে আসে। আদিলাকে তার রুমে দিয়ে আসে আর বলে, দেখ মা, আমার কোনো উল্টাপাল্টা কাজ করবি না। যদি তোর ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তুই একদিন না একদিন শুভকে পাবি। শুভর ভালোবাসা পাওয়ার জন্য হলেও তোকে বেঁচে থাকতে হবে। কথা দে আমায় যে তুই কোনো উল্টাপাল্টা কাজ করবি না। আচ্ছা, কিন্তু মা, তাকে ছাড়া যে আমার ভালো লাগে না, একদমই বেঁচে থাকতে ইচ্ছা করতেছে না। আমার খুবই কষ্ট হচ্ছে মা, আমি কি করব? যদি তাকে না পাই তাহলে আমি মরে যাব। ভালোবাসা এত বাসন কেন মা? এত কেন? এত কষ্ট দেয়, আমি নিতে পারছি না মা। আমার বেঁচে থাকতে ইচ্ছা করছে না। তোমরা আমার শুভকে এনে দাও মা। জানি না মা, ভালোবাসা বড্ড পাষাণ, মানুষকে শুধু কষ্ট দিতে জানে, যদি তার মর্যাদা না দেয়। আমিও এই রকম পরিস্থিতির শিকার হয়েছিলাম যখন আমি কলেজে পড়ি।
তখন হঠাৎ একদিন তোর বাবার সাথে আমার দেখা হয়, আর সেই দিন তোর বাবা আমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। আমাকে প্রপোজও করেছিল সেই দিন, কিন্তু আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করিনি, কারণ সে গরিব ছিল। তা পোশাক দেখেই বুঝে গিয়েছিলাম। কিন্তু এরপর থেকে তোর বাবা আমার পিছনে লেগেই থাকতো। প্রত্যেক দিন তার ভালোবাসার কথা আমাকে বলতো। আমি তাকে নানা রকমভাবে অপমান করতাম, তবুও সে আমার পিছন ছাড়তো না। দেখতে দেখতে আমাদের কলেজ লাইফ প্রায় শেষ পর্যায়ে হয়ে আসে। সবাই সবার মতো কলেজ ছেড়ে চলে যাবে। শেষ পরীক্ষার দিন তোর বাবা আমার সামনে আসে। তখন আমি বলি, এই তোর লজ্জা শরম বলতে কিছু নেই? তুই 2টা বছর ধরে আমার পিছনে লেগে আসিস। যদি তোমার কাছে আমার কোনো লজ্জা থাকতো তাহলে প্রথম দিন যেদিন তুমি আমাকে ফিরে দিয়েছিলে সেদিন আমি চলে যেতাম, তোমার পিছনে ঘুরঘুর করতাম না। আর শুধু তোমাকে একটা কথা বলবো, তারপর আর কখনো তোমাকে জ্বালাবো না, তোমাকে ডিস্টার্ব করবো না। আচ্ছা, তাড়াতাড়ি বলে এখান থেকে দূর হ। আমি তোমার পেছনে এতদিন ধরে ঘুরছি, আমার প্রতি তোমার একটু ভালোবাসা হয়নি? বা আমাকে কখনো তুমি ভালোবাসবে না? তুই হাসালি আমাকে। তুই 2 বছর কেন, আরো 2000 বছরও যদি আমার পেছনে ঘুরঘুর করিস, তবুও তোকে আমি ভালোবাসবো না। আচ্ছা ভালো থেকো, আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না। আর এতদিন তোমাকে বিরক্ত করার জন্য সরি, আমাকে মাফ করে দিও। এই বলে সে চলে যায়। কিছুদিন যাওয়ার পর থেকে আমি তাকে মিস করতে থাকি। আমি কখনোই বুঝতে পারিনি তাকে ভালোবেসে ফেলেছিলাম। 1 মাস কোনো রকম তাকে না দেখে থাকতে পারছিলাম। তারপর আর পারিনি, তাকে পাগলের মতো খুঁজে বেড়াতাম। অনেক খোঁজাখুঁজির পর তোর বাবার ঠিকানা পাই। তারপর তোর বাবার কাছে মাপ চেয়ে তাকে আমার মায়ায় চিরজীবনের জন্য বেঁধে নেই। সেই দিনগুলোতে আমি বুঝে গিয়েছিলাম যে ভালোবাসা বড্ড পাষাণ, মর্যাদা না দিলে অনেক কষ্ট দেয়। তাই তোকেও না করেছিলাম, তুই শুনিস নাই। মা, তুমি তো তবুও কষ্ট করে হলেও বাবাকে পেয়েছিলে, কিন্তু আমি কি পাবো আমার শুভকে? হারিয়ে ফেলবো না তো আবার? নিরাশ হবি না। আল্লাহর কাছে তোর করা পাপের ক্ষমা চেয়ে তার জন্য দোয়া কর, সে যেন আবার তোর জীবনে ফিরে আসে। এখন একটু আরাম কর, আমি গেলাম। এই বলে আদিলার মা চলে আসে। অতঃপর আদিলা শুভর কথা চিন্তা করে বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে থাকে। শুভ তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, তোর জন্য আজ এই দুধের শিশু কষ্ট করতেছে, তোকে কখনো ক্ষমা করব না। এসব ভাবতে ভাবতেই শুভ কখন জানি মাঝ রাস্তায় চলে যায়। আর তখনই একটা গাড়ি এসে তাদের বাবা ছেলে দুজনকেই উড়িয়ে নিয়ে যায়। তা দেখে আদিলা চিৎকার করে ওঠে। না, আমার শুভর কিছু হতে পারে না, আমি তাকে কিছু হতে দিব না। আদিলার চিৎকার শুনে তার মা দৌড়ে আসে। কি হয়েছে মা, এভাবে চিৎকার করলে যে? মা, মা, শুভ অ্যাক্সিডেন্ট করেছে মা, আমি শুভর কাছে যাব মা। মা, তুই খারাপ স্বপ্ন দেখেছিস তাকে নিয়ে, ভাবতেছিলি তাই হয়তো। খারাপ স্বপ্ন দেখেছিস। যা এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, না হলে শরীর খারাপ করবে। আদিলা তার মায়ের কথা না শুনে ওখানে মন খারাপ করে বসে থাকে। এভাবে আদিলার বন্দিঘরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুভর জন্য কান্না করতে করতে তার দিন কাটতে লাগলো। এতে আদিলার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। শারীরিক আর মানসিক উভয়ভাবেই সে দুর্বল হতে থাকে। তা দেখে আদিলার বাবা মা চিন্তা করতে লাগলো, যদি তার মেয়ে এভাবে রুমে বন্দি থাকে তাহলে হয়তো বেশ কোনো বড় বিপদের সম্মুখীন হতে হবে। আদিলার মা বাবা পরামর্শ করলো যে এই অবস্থা থেকে তাকে বের করতে হবে, আর তার 2টি রাস্তা আছে। প্রথমত শুভকে তার কাছে এনে দেওয়া, কিন্তু এটা তো সম্ভব নয়। সে কোথায় আছে, কোথায় খুঁজবে তাকে? দ্বিতীয়ত তাকে কোনো কাজের মধ্যে রাখা, যাতে সে সবসময় কাজের মধ্যেই নিয়োজিত থাকে। তাহলে হয়তো শুভ চিন্তা কিছুটা মাথা থেকে দূর হবে। তখন আদিলার মা তার বাবাকে বলল, তাহলে তাকে তোমার নতুন কোম্পানিতে এমডি হিসাবে আদিলাকে বসিয়ে দাও, যা তুমি শুভর জন্য কিনেছিলে। যেই ভাবা সেই কাজ। পরের দিনই তাকে নতুন কোম্পানির এমডি বানিয়ে দেয় তার বাবা। কিন্তু আদিলা কোনো মতেই রাজি হচ্ছিল না। দেখে আদিলার বাবা মা তাকে অনেক বুঝিয়ে রাজি করায়। অতঃপর সে রাজি হয়ে অফিসে যাওয়া আসা শুরু করে। শুভকে ভোলার চেষ্টা করলেও রাতের একাকিত্ব তাকে বারবার তার কথা স্মরণ করে দেয় তার সব পুরনো স্মৃতি। দেখতে দেখতে অতিবাহিত হয়ে যায় তার জীবন থেকে 7টি বছর। তবুও শুভর কোনো সন্ধান পায় না সে। প্রত্যেক দিন রাতে শুভ ছবি বুকে নিয়ে কান্না করতে করতে যেন আদিলার চোখের পানিও শুকিয়ে যায়, আর বের হতে চায় না তার চোখ থেকে। শুধু একটা আশায় সে বেঁচে আছে, তার ভালোবাসা একদিন তার জীবনে ফিরে আসবে। তার জন্য সে অপেক্ষার পর গুনছে।
এদিকে শুভ ছেলেকে শুভ বলল, আব্বু, আগামীকাল আমরা দেশে ফিরবো। তোমার যা যা দরকার তুমি এইখান থেকে নিয়ে নাও। আব্বু তাহলে চলো না, শেষবারের মতো এই লন্ডন শহরটা ঘুরে আসি। আচ্ছা চলো তাহলে। পরে তারা বাবা ছেলে সেখানে সারাদিন ঘুরে বেড়ায়। পরের দিন দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে উঠে বাবা ছেলে আনন্দ করছে। পাশেই থাকা একটি সুন্দরী মেয়ে তাদের বাবা ছেলের অবস্থা দেখে মিটিমিটি হাসতে থাকে, কারণ শুভ একবার একটা চিপস তার মুখে দিয়ে একটুখানি বের করে রাখে, আর সেই বের হওয়াটুকু আদনান তার বাবার মুখ থেকে খায়। এরকমভাবে একবার আদনান করে আর একবার শুভ করে। এভাবে তারা বাবা ছেলে এনজয় করছে। হঠাৎ একবার পিচ্চি আদনান তার বাবার ঠোঁটে কামড় দেয়। এতে মেয়েটি জোরে হেসে ওঠে। মেয়েটির হাসার শব্দ শুনে শুভ মেয়েটির দিকে তাকায়। এভাবে হাসছেন কেন? আমরা বরাবরই বাবা ছেলে এরকম করেই খাই। আপনাদের অবস্থা দেখে হাসি নাই, কিন্তু আপনার এই পিচ্চি দুষ্টু ছেলের অবস্থা দেখেই হাসি পাচ্ছে। আচ্ছা, একটি কথা বলবেন? কি বলেন? যদি ভাই হন তো বলতে পারি। আচ্ছা। আমার নাম তানজিলা, আপনার নাম কি? আরিয়ান আহমেদ শুভ। কি জানি বলতে চাইলে? আপনাদের দুজনকে বিমানে ওঠার আগে থাকতেই ফলো করছি। শুধু আপনাদের দুজনকেই দেখছি, ভাবিকে তো দেখছি না। ভাবি কোথায়? আপনি তো বাঙালি, লন্ডনে কি জন্য আসছিলেন? সে অনেক বড় কাহিনী। কাহিনী কথা শুনে তানজিলার মনে শুভর কাহিনী শোনার ইচ্ছে জাগে। বলো না ভাইয়া প্লিজ। আচ্ছা শুনো তাহলে। এরপর শুভ তার আদিলার ঘটে যাওয়া সমস্ত ঘটনা শোনায়। তানজিলা ঘটনা শোনার পর, একটা মেয়ে এতটা খারাপ কিভাবে হতে পারে? বড়লোক বলি কি এত অহংকার করতে হবে? এখন কি করছে সে? তার কি কোনো খবর জানো ভাইয়া? না, হয়তো কোনো বড়লোক ছেলেকে বিয়ে করে সুখে সংসার করতেছে। তুমি বিয়ে করবে না? বিয়ে? যাকে ভালোবাসলাম সুখে সংসার করতে চাইলাম তাকেই পেলাম না, এখন আর বিয়ে করে কি করব? আমার বেঁচে থাকার সম্ভব তো একটাই আছে, তাকে নিয়েই বাকি জীবনটা পার করে দিব। আচ্ছা, কখন থেকে শুধু আমি একাই বকবক করছি? তুমি তো তোমার ব্যাপারে কিছুই বললে না। তুমি কি জন্য লন্ডন আসছিলে? লেখাপড়া করতে আসছিলাম, লেখাপড়া শেষ তাই চলে আসলাম। পরে আরও কিছুক্ষণ গল্প করে ভাই বোনের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায়। অতঃপর শুভ বিমান থেকে নেমে একটা ম্যাচে ওঠে, আর তখনই আদনান বলে ওঠে, আব্বু আমি ভাঙ্গা বাড়িতে থাকবো না, আমার এখানে ঘুম আসবে না। আব্বু, তুমি এখানে 2টা দিন কষ্ট করো, তারপর তোমার জন্য একটা 5 তলা বাড়ি কিনবো, পরে সেখানে আমরা থাকবো। আচ্ছা বাবা। অতঃপর তারা ক্লান্ত শরীরে ঘুমিয়ে যায়। পরের দিন শুভ বাড়ি খোঁজার উদ্দেশ্যে বের হয়, আর তখনই পিছন থেকে কে যেন শুভকে ডাক দেয়। শুভ পিছন দিক তাকিয়ে দেখতে পায় এক লোক তার দিকে আসছে। লোকটি শুভর কাছে আসতেই শুভ তাকে চিনে ফেলে। আপনাকে আমার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি আপনাকে। আরমান ভাই, মনে করেন কোথায় দেখছেন আমাকে? আরমান কিছুক্ষণ চিন্তা করার পর, ও শুভ ভাইয়া, মনে পড়েছে, আপনাকে লন্ডনে দেখেছি। আমি যে কোম্পানিতে চাকরি করতাম তার ম্যানেজার ছিলেন। অনেক আগে এসে পড়েছি, তাই চিনতে একটু কষ্ট হচ্ছে। তো দেশে কোন দিন আসলেন? গতকাল আসছি, আর এখন এখানেই থাকবো ভাবছি। ছোটখাটো একটা বাড়ি কিনবো আর কোনো একটা কোম্পানিতে চাকরি করব। কি এই ঢাকা শহরে এমন কোনো কোম্পানি আছে যেখানে আপনি চাকরি করবেন? আপনি চাইলে তো বড় বড় 4-5টা কোম্পানি একাই কিনে নিতে পারবেন। আপনি করবেন আবার অন্যের আন্ডারে চাকরি? ভাই, আপনার কথা শুনে খুব হাসি পাচ্ছে, একটু হেসে নেই। আরে ধুর, এত ভেজাল আমার ভালো লাগে না। ওখানে কষ্ট করে টাকা কামাইছি, আপনি আসার 1 বছর পরে একজনের সাথে শেয়ার করে একটা কোম্পানি দিয়েছিলাম, সেটাতে অনেক ভেজাল ছিল, এই কারো সেই করো। আমার এগুলো ভালো লাগে না। সেখান থেকে টাকা আসতো অনেক, কিন্তু অনেক কষ্ট করতে হতো। এখন আর কষ্ট করতে মন চায় না, তাই রাকিব ভাইকে বুঝিয়ে দিয়ে চলে আসছি। এখন সেখানে কার ব্যবসায় যা লাভ হবে তার 3 ভাগের 1 ভাগ আমাকে দিবে, আর 2 ভাগ রাকিব নিবে। ও ভালো করেছেন। তো এখন কই যাচ্ছেন? বাড়ি খুঁজতে বের হয়েছিলাম, একটা বাড়ি কিনবো। এদিকে তো কোনো ভালো বাড়ি বিক্রি করবে এমন নেই। তো আপনি এখন থাকছেন কই? গতকাল ম্যাচে উঠেছিলাম, আদনান সেখানে থাকতে চাচ্ছে না, তাই বাড়ি খোঁজার সন্ধানে বের হয়েছিলাম। যদি কিছু মনে না করেন, বাড়ি না পাওয়া পর্যন্ত যদি আমার বাসায় থাকতেন তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আরে আমার জন্য আপনি কেন কষ্ট করবেন? শুভ, এটা কষ্ট হবে না, এটা আমার জন্য সৌভাগ্য যে আপনার মতো একজন লোক আমার বাড়িতে কদম রাখবে। প্লিজ ভাই, না করবেন না। শুভ কিছুক্ষণ পর, আচ্ছা থাকবো। ভাই চাইলে চলেন আমার বাসায়। তারপর শুভ আরমানের বাসায়, যা আদিলের বাসা থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে। অতঃপর বাসায় আসার পর নানান রকমের বিষয় নিয়ে গল্প করতে থাকে। একসময় আরমান বলল, ভাই আপনি যে বললেন চাকরি করবেন, আপনি তো বসে বসে সারা জীবন খেতে পারেন, চাকরি করার প্রয়োজন কি? বসে বসে খেলে বোর হয়ে যাব, তাই একটা চাকরি করতেই চাচ্ছি। আছে কি কোনো ভালো অফিস?
ভালো একটা কোম্পানি আছে যেখানে গতকালকে লোক নিবে। আপনি চাইলে ট্রাই করতে পারেন, কিন্তু একটা সমস্যা ভাই। কি সমস্যা? সেখানকার বস মেয়ে, তবে ব্যবহার একদম নরম। তার ব্যবহারে সকল কর্মকর্তা খুশি থাকে, ভালোভাবে কাজ করে। এটা কোনো সমস্যা না, মেয়ে বস হতেই পারে। আচ্ছা ঠিকানাটা দেন। পরে আরমান ঠিকানা দেয়। পরে আরও কিছুক্ষণ গল্প করে আরমান চলে যায়। রাতে শুভ আদনানকে বলে। আব্বু সকালে আমাকে জাগিয়ে দিও, এক জায়গায় যেতে হবে। তারপর তারা বাবা ছেলে ঘুমিয়ে যায়। সকালে আদনান। আব্বু ওঠো, কোথায় না যাওয়ার কথা?